শুধু ৭০ নির্বাচনের মাধ্যমে জনগণ সে দীর্ঘ ৫৪ থেকে ৭০ বছর পরে বাঙালি জাতি আবার প্রমাণ করেছে তারা এক নেতা চিনে, একজনকেই চিনে, জাতির পিতা বঙ্গবন্ধু, এবং তার জন্যই তারা ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছে। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ৭০-এ প্রমাণিত হয়েছে। ৭০-এর নির্বাচনে প্রমাণিত হওয়ার মাধ্যমে বাঙালি জাতি প্রমাণ করেছে আমরা সেই স্বাধীনতার সংগ্রামের একটি বড় ধাপ পেরিয়ে এসে তার কাছাকাছি চলে এসেছি, এবং কার নেতৃত্বে? এক নেতা এক দেশ, এই বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবং ৭০-এর নির্বাচনে সেই জনগণের সেই রায়ের মাধ্যমে বঙ্গবন্ধু তার অত্যন্ত পরিকল্পিত, সুচারু পরিকল্পনা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে মুক্তিযুদ্ধের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে। একটি নিরস্ত্র বাঙালি জাতিকে একদিনের মধ্যে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করতে পেরেছে। সারা বিশ্বে নজির নাই, কোন নেতা পারে নাই, কোন নেতা পারবেও না। আমরা শান্তিপ্রিয় বাঙালি ছিলাম, আমরা ভোটের মাধ্যমে রায় দিয়েছি, কিন্তু বঙ্গবন্ধু আমাদেরকে সেভাবেই নেতৃত্ব দিয়েছেন যে আমরা বুকে প্রাণে, তখন আমরা আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা টকবগিয়ে রক্ত নিয়ে আমরা প্রস্তুত। ৩০ লক্ষ শহীদের যদি রক্ত লাগে রক্ত দিব, তারপরও এই দেশকে আমরা স্বাধীন করে তুলব, স্বাধীন করে নেব। এবং তাই বঙ্গবন্ধু সেই তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা প্রস্তুত থাকবা। এবং স্বাধীনতা ঘোষণায় তিনি আরো বলেছিলেন, একজন শত্রু দেশের মাটিতে থাকা পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। সুতরাং একজন থেকে বেতার কেন্দ্র থেকে একটা কথা বলল আর স্বাধীনতা হয়ে গেল। আমরা কি বোকার স্বর্গে বাস করি? আসলে ভাই বোনেরা, আমাদেরকে ২১ বছর বোকার স্বর্গে বাস করানো জোর করে করা হয়েছিল। আমাদের তখন সেই বলার সেই সুযোগ ছিল না, করার সেই সুযোগ ছিল না। জাতির পিতাকে হারিয়ে আমরা বিহ্বল হয়ে গিয়েছি, হতভম্ব হয়ে গেছি। আমরা আমাদের শক্তি হারিয়ে ফেলেছিলাম। মুক্তিযুদ্ধের চেতনায় যে আমরা কয়েক বছর আগেই স্বাধীনতা এনে দিয়েছি, যুদ্ধ করেছি, বঙ্গবন্ধুকে হারিয়ে আমরা সকল কিছুই মনে হয় হারিয়ে ফেলেছিলাম। যখন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমরা জানলাম তিনি বেঁচে আছেন, তখন আবার আশার আলো দেখলাম। যখন তিনি ফিরে আসলেন ৮১ সালে, তখন আবার আশায় বুক বাঁধলাম। এবং আজকে যেমনি ৭৫ পর্যন্ত, সেই ৪৭ থেকে ৭৫ পর্যন্ত জাতির পিতার তার দীর্ঘ জীবনের সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতার সংগ্রাম সৃষ্টি করেছে। আজকে যে উন্নয়নশীল বাংলাদেশে আমরা আছি, আজকে যে সুন্দর মিলনায়তনে বসে আমরা এই অনুষ্ঠান করছি, আজকে যে গর্বের পদ্মা সেতু আমরা অহংকার বোধ করতে পারি, আজকে এই ডিজিটাল বাংলাদেশ আমাদের ৩ আঙ্গুলের মুঠোর মধ্যে, আজকে এই মাথা পিছু আয় $২,০০০, যেখানে অন্যান্য আমাদের পার্শ্ববর্তী দেশ এখন ঈর্ষান্বিত যে এদেরকে
সাহায্য করেছিলাম, এখন তো আমাদের উপর দিয়েও যায় না। সেই সেই অবস্থানে, সেই অহংকারের জায়গায়, গর্বের জায়গায় যিনি আমাদেরকে এনে দিয়েছেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কথা বলতে গেলে অনেক বলতে হয়। মাননীয় প্রধান অতিথি বক্তব্য দিবেন। আজকে ভৌত অবকাঠামো উন্নয়ন তীব্র একটু অন্য প্রসঙ্গে যায়। একটি হলো যেটা সরাসরি জনগণের অনতি বিলম্বে কাজে লাগবে। রাস্তা ভেঙে গেল, করে দিলাম। তার কোনো অনুষ্ঠান করতে হবে, একটি ভবন করে দিলাম। বিদ্যালয়ে পড়াশোনা করতে হবে, বিদ্যালয় ভবন করে দিলাম। এরকম ভৌত যাতায়াত করতে হবে, সেতু করে দিলাম। এরকম ভৌত অবকাঠামো উন্নয়ন একটি বড় অংশ দেশের উন্নয়নের জন্য, জাতির উন্নয়নের জন্য। দ্বিতীয় হলো যেটাকে বলে সফট ইনফ্রাস্ট্রাকচার। লি কুয়ান ইউ বলেছিলেন সিঙ্গাপুরে যে মানব সম্পদের উন্নয়ন, জাতিগত সামাজিকগতভাবে চেতনার উন্নয়ন, দেশপ্রেমের উদ্বুদ্ধ হওয়া, এগুলো হলো সফট ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো মানবিক উৎকর্ষতা সৃষ্টি করে, জাতিগত বন্ধন সৃষ্টি করে, জাতিগত উৎকর্ষতা সৃষ্টি করে, সেগুলো হলো সফট ইনফ্রাস্ট্রাকচার। কিছু কিছু ভৌত অবকাঠামো অথবা সফট ইনফ্রাস্ট্রাকচার যেটাই বলেন না কেন, সেগুলো এইগুলোকে ছাপিয়ে যায়, যেখানে একটি গর্বের জায়গা সৃষ্টি করে, অহংকারের জায়গা সৃষ্টি করে। আপনারা কেউ বলতে পারবেন যে ফ্রান্সের প্যারিসে কেন আইফেল টাওয়ারটা বানানো হলো? যদি একজন লোহা লক্করের কারিগরকে বলা হবে তাহলে দেখবে যে সেটা শুধু লোহা আর লোহা, ওর মধ্যে আর কিছু নাই। কেন মালয়েশিয়া এত সুউচ্চ অট্টালিকা বানালো, পেট্রোনাস টাওয়ার, যেটা এক সময় সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ ভবন ছিল, সর্বোচ্চ ভবন ছিল। তখন প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মাহাথির মোহাম্মদ। কেন বানানো? ওটা বানাতে যে খরচ হয়েছে, সেই খরচের টাকা কি এখনো উঠেছে? কেন দুবাই সুউচ্চ বুর্জ খলিফা নাকি সব ভবন, সর্বোচ্চ উচ্চ ভবন বানালো? সেই অর্থ কি উঠবে আদৌ? এগুলো হলো জাতির অহংকারের জায়গা, গর্বের জায়গা, জাতিকে ঐক্যবদ্ধ করার জায়গা, চেতনা জাগ্রত করার জায়গা। এখন তো ওই বুর্জ খলিফা দেখতেই সারা বিশ্ব থেকে দুবাইকে চিনে যে ওই সুউচ্চ টাওয়ারের জন্য ওই দুবাই আমি যাব। প্যারিসে শত শত বছর ধরে আইফেল টাওয়ারে একবার উপরে যাব আর দেখতে যাব সামনে দিয়ে, সেটার জন্য মানুষ যায়। মালয়েশিয়া যায়, কুয়ালালামপুরে পেট্রোনাস টাওয়ার না দেখে কেউ ফেরত আসে না। গর্বের জায়গা, সেই গর্বের জায়গা হলো আমাদের পদ্মা সেতু। যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বানিয়েছে। এখন একটা কিছু করলে বলে এটা বানায় কি হলো? নিন্দুকেরা এরকম সব জায়গায় থাকে, এরকম কিছু লোক থাকে, মন মানসিকতাই এরকম, একদম নিম্ন মন মানসিকতা, একদম নিকৃষ্ট। হ্যাঁ, ওইখান দিয়ে গেলে তো এত টাকা দিতে হবে, হ্যাঁ ওইটা তো একটু বাঁকা হয়েছে, দেন না একটু ঘোরানো। কিন্তু এতে কিছু যায় আসে। পদ্মা সেতু আমাদের গর্ব, আমাদের অহংকার। আমরা নিজ অর্থে নিজের টাকা দিয়ে বানাচ্ছি।
সেটা 8,000 কোটি লাগুক, 22,000 কোটি লাগুক, আরে 1 লক্ষ কোটি টাকা লাগুক, আমরা নিয়ে করতে দেবো। এই গল্পের জায়গায় আসতে হবে যে পারি স্যাটেলাইট পাঠাইছি মহাকাশে। আরে যেই জাতিকে আপনারা সবচেয়ে গরিব জাতি হিসেবে বলতেন, সেই জাতি এখন মহাকাশে স্যাটেলাইট সারা বিশ্বে এখনো আমাদের চেয়ে অনেক বড় লোক দেশ আছে, সবার কি আছে স্যাটেলাইট? তাহলে স্যাটেলাইট আছে, আমার আছে, আমি করতে পারি তো। বিদেশ থেকে যখন পোল্যান্ডের একজন লোক আসে, সেদিন আসছিল আমার দপ্তরে, পোল্যান্ডের লোক, আমার এই ডিজিটাল কিছু দেখাবে, মানে আপনার কি স্যাটেলাইট আছে? না, আমার তো স্যাটেলাইট আছে। আপনি আমার কি ডিজিটাল দিবেন? আমি ডিজিটাল তো আমার হাতের মধ্যে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে, আরে টাকা যাক, টাকা দিয়ে কে চিন্তা করে? গর্বের জায়গা। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কয়টা দেশে আছে? ভারত যখন বাজপেয়ী সময় নিউক্লিয়ার ওই সেই মিসাইল বানাইলো এবং ছাড়লো, তখন কি যে কেন নিউক্লিয়ার করে? সারা ভারত জাতি এক ছিল যে আমরা নিউক্লিয়ার পাওয়ার হয়েছি। এই গর্ব, এই অর্জন, এই অহংকারের জায়গা। সুতরাং সবকিছুকে টাকার অঙ্কে আর আঁকা বাঁকার অঙ্কে, সোজা বাঁকার অঙ্কে মিলাইলে হবে না। তাহলে আপনারা ওই নিচেই থাকবেন। উপরে তাকাতে শিখেন, উপরে তাকাতে দেখেন। বঙ্গবন্ধু স্বপ্ন দিচ্ছিল, স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করে গেছে। তার কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দিতে উন্নত বাংলাদেশের, ইনশাআল্লাহ উন্নত বাংলাদেশের। 304 নম্বর আর প্রসঙ্গে আছে, কথা বলতে অনেক বলতে হয়। মাননীয় মন্ত্রী আর সময় জনসংখ্যা 3 মিনিটে প্রোগ্রাম শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভালো কথা ভাবতো, জিজ্ঞেস করলাম কেন ভাবতো ভাই? বলে ইসলাম। আরে ভাই ইসলাম, ইসলাম কি তোমার একটা মুসলমান, তুমি একটা খতনা তোমার একটা হয়েছে, আমার হয় নাই? আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠিয়েছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি। তুমি তোমারে জোর করতে বলে তুমি শিখতো, আর আমি সবাই ইচ্ছায় শিখছি। তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হলে কিভাবে? আমি 3টে ভাষা শিখছি ছোটবেলায়, সবাই ইচ্ছায়, বাংলা, ইংরেজি, আরবি। তুমি কি শিখতো? তোমার যদি পিটানি আসতো, তোমার যদি তুমি মাদ্রাসায় যাইতা, আর মাদ্রাসার শিক্ষক তোমার পেতে পিটায় 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 আলিফ বাতাস শিখাইছে, আর আমি তো সব ইচ্ছায় আলিফ বাতাস তুমি আমার চেয়ে বড় মুসলমান করতে পারলাম। কথায় কথায় তারা ইসলামের কথা কয় মুসলমান। আরে একটা আকাম করবে, তারপরে হাদিস আর কোরআন নিয়ে, হাদিস আর কোরআন তুমি একা পড়তো, তুমি না হলে এখানে মুখস্থ করতে আয়াত। কিন্তু কোরআন শরীফ তো আমিও কয়েক দফা করছি এই জীবনে, তেলাওয়াত শেষ করছি, অর্থ শেষ করছি, তর্জমা শেষ করছি, হ্যাঁ মুখস্থ করি। তো তুমি মুখস্থ করছো, তোমার পিঠে মুখস্থ করেছে, এই আয়াতটা কইতেই থাকবি, তোতা পাখির মতো কইতেই থাকবে, নাহলে তোর পেটের পিটাবো, উঠবস করাবো, কান বেরা। এই জন্য তোমার জোরপূর্বক তুমি ওইটাই শিখছো। আমি সারা বিশ্বে সবকিছু শেখার জন্য আমি নাহলে ওটা মুখস্থ করিনি। এই মুখস্থ শিক্ষার জন্য, পড়ার জন্য তুমি আমার চেয়ে বড় মুসলমান হয়ে যাবা, আলেম হয়ে যাবা, আর আমি হব না, এটা হইল। আমার পরিবারের 2 জন আধ্যাত্মিক লোক, ব্যক্তি যিনি পদার্পণ করেছেন এই ভূখণ্ডে, ইসলাম দিন ও ইসলাম প্রচারের জন্য আসছিলেন আমার পর্দাদা দরবেশ শেখ আউয়াল। দিন ও ইসলামের জন্য জীবন দিয়ে চলে গেছে। শেখ বোরহানুদ্দিন
তিনি ছিলেন বিজ্ঞ আলেম সেই সময়কার। ফরিদপুরের আধ্যাত্মিক জগতের আলেমদের মধ্যে একজন স্বনামধন্য। আর জাতির পিতা বঙ্গবন্ধুর যদি ঐশ্বরিক ক্ষমতা না থাকতো তাহলে জাতিকে স্বাধীনতা দিতে পারে না। আর তুমি হয়ে গেল দুই আয়াত কইরা মুখস্থ কইরা তুমি হয়ে গেল বড় আলেম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভালো, আবার ওই ছাগলের 3 নম্বর বাচ্চা কি ফালায়, হ্যাঁ না বুঝা দুই বাচ্চা মায়ের দুধ খায় আর 3 নম্বর খালি ফালায় কি কয় গৃহযুদ্ধ। আর তুই বেলা সংস্কারবাদী বিএনপি থেকে বহিষ্কৃত, তুই গৃহযুদ্ধ, তোর কথায় গৃহযুদ্ধ হইব। আর গৃহযুদ্ধ লাগে শেখ হাসিনারে দুর্বল মনে করছো? আরে 81 সাল থেকে সংগ্রাম করে করে এই জায়গায় আনছে, দেশকে এই জায়গায় আনছে। কত কিছু হইল, জঙ্গিবাদ সৃষ্টি করলে নিশ্চিহ্ন করে দিতে জঙ্গিবাদ নাই বাংলাদেশের মাটিতে। আর জঙ্গিবাদ 40 বছর পর যুদ্ধ করে দিতে টাইনা নিয়ে আইসা ফাঁসির লক্ষ্যাইছে। এটা না হলো শেখ হাসিনা। তোমার নেত্রী এখন পর্যন্ত বের করতে পারো না, একটা উচ্চারণ করো না নেত্রীর ব্যাপারে। আর তুমি আমার আমাদের দেখাও গৃহযুদ্ধ। আমরা কি চুরি করে আসি নাকি? শেখ হাসিনা চাইলে 7 দিনও লাগে নাকি? হ্যাঁ 7 দিনও তো লাগবে না। তোমরা গৃহযুদ্ধের কথা কও। শেখ হাসিনা তো গণতন্ত্র পালন, সংবিধান সমুন্নত রাখে। না হলে এই দেশে এই জাতির বিভিন্ন ক্রান্তি লগ্নে শেখ হাসিনা অনেক কিছুই করে দেখাইতে পারত। সব সহ্য করতে, হজম করতে, কারণ সে জাতির পিতার কন্যা। সংবিধান এবং গণতন্ত্রের বাইরে যায় নাই। 9 মাস জেল খাটতে নিজে শুধুমাত্র গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। 21শে আগস্ট ঘটাইছিলা, 21শে আগস্ট ঘটাইছিলা। পরের দিন তো ভাবছিলা তোমরা পড়ে যাবা, শেখ হাসিনা পড়তে যায় না, পড়ে রাখছে। আর তো 2006 আসবে, 2008 আসবে। এই হলো শেখ হাসিনা। মেধা বুদ্ধি তো নাই একদম তোমাদের। একজন ইয়ে করলে ছাগলের মতো বাচ্চা মতো ভালাইতে থাকো। শেখ হাসিনারা বুঝতে চেষ্টা করা। মেধা খাটাও, বুদ্ধি খাটাও। বুদ্ধি মেধা হবে না। লন্ডন থেকে ওড়ি নদীর হলে বুদ্ধি মেধা থাকে না। গৃহযুদ্ধের কথা বলে আমাদেরকে। শান্তিকামী বাঙালি এক সাথী বার্চের মাধ্যমে সশস্ত্র বাহিনী হয়ে গেছে। গেরিলা যুদ্ধ করছি আমরা, আমার বাপ গেরিলা যুদ্ধ করছে, রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ সংগঠিত করতে, ট্রেনিং দিতে, নিজে রণাঙ্গনে যুদ্ধ করতে। সুতরাং আমাদেরকে দুর্বল ভেব না, চুপ করে বসে থাকি, সহ্য করি। শুধু এই দেশের বৃহত্তর স্বার্থে, সংবিধানের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। ভাস্কর্য ভাঙত, যে কোনো সময় তোমার যে কিছু হয়ে যেতে পারত, কিন্তু কিছুই হয়নি, কিছু হবে না তোমার। তো শেখ হাসিনা আছে, শেখ হাসিনা তোমাদের শিক্ষিতা যেমন খালেদা জিয়ারে আছে তেমনি তোমাদের। এটাই হলো প্রজ্ঞা, এটাই হলো বুদ্ধি, এটাই হলো গণতন্ত্রকে ভালোবাসা, এটাই হলো বাস্তবায়ন, এটাই হলো সংবিধানকে সমুন্নত রাখা, এটাই হলো রাজনীতি। আগে রাজনীতি বুঝো, শিখো, তারপরে আইসো। এইসব বাহাদুরি আমাদের দেখাও না। আজকে বিজয় দিবসে এটুকু স্মরণ করো যে এখনো এই মাটিতে আসো, কারণ শেখ হাসিনা এখনো আছে। না হলে ওই গৃহযুদ্ধ যুদ্ধ তুরুপে এবং চাষের মতো উইলা যাবা। সুতরাং আজকে এই বিজয় দিবসে শেষ প্রসঙ্গ বলে শেষ করি। বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি ভিখারি জাতি চাই। আজকে বাংলাদেশ ভিখারি জাতি না। বঙ্গবন্ধু ইনশাআল্লাহ আল্লাহ
জান্নাত থেকে তিনি দেখে খুশি হচ্ছেন। আজকে তার এই জাতি আর ভিখারি জাতি না। আজকে $2000 মাথা পিছু আয়ের দেশ আমরা। আজকে পদ্মা